ওকে, তাহলে কি আমরা শুরু করতে পারি? ওকে, আস্তে আস্তে আসুক সবাই থেকে। ওকে, আই থিঙ্ক ইউ আর all are very well in this situation. Okay, now we can start our class. ওই দেখতে পাচ্ছ তো? All are visible the screen of my হ্যাঁ computer. স্যার, দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ Okay, I have discussed about the nucleic magnetic resonance spectroscopy, that is NMR. Is a very important diagnostic tool for the structure determination as well as the reaction rate and reaction condition also. So basically we have discussed about the determination of structure by the using of the nuclear magnetic resonance spectroscopy. Okay, so this is one of the important topic in your syllabus. So first of all, I think you know that what is NMR spectroscopy. আমরা কি কি কন্টেন্ট, অর্থাৎ আমরা যদি ভালো করে বুঝি তাহলে আমরা এখানে পড়বোটা কি কি আমরা পড়বো, যেটা যে এনএমআর স্পেকট্রোস্কোপি কি জিনিস, কিভাবে এসেছে, কি জিনিস এটাকে, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অন এনএমআর, অ্যান্ড অলসো দ্য ইন্টারপ্রিটেশন, মানে এনএমআর থেকে যে আমরা প্রিন্সিপালটা জানলাম বা ওখান থেকে যে সমস্ত নলেজটা গ্যাদার করলাম সেখান থেকে আমরা কি কি ইন্টারপ্রিটেশন করতে পারি। তার মধ্যে কি কি আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে কেমিক্যাল শিফট, নাম্বার অফ সিগন্যাল, spin coupling, that means splitting of signal, coupling constant and integral. এইগুলো প্রত্যেকটা যদি আলাদা করে আমরা নলেজ গ্যাদার করি তাহলে উই ক্যান ইজিলি আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার অফ এ মলিকুল by using the NMR spectroscopy. So first of all we have first introduction, that means what is NMR. So NMR spectroscopy is a nuclear magnetic resonance, is a branch of spectroscopy in which radio frequency wave introduce transition between the magnetic energy level. That means আমরা যদি রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করি কোন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তাহলে কি হবে, তাদের মধ্যে একটা ট্রানজিশন স্টেট তৈরি হবে, কার না কোন একটা মলিকুলার নিউক্লিয়ার, সেই নিউক্লিয়াসের সেই নিউক্লিয়াসের যে ট্রানজিশন স্টেট তৈরি হবে তার যে আমরা সিগন্যাল পাবো, সেই সিগন্যালটাকে আমরা অ্যাম্পলিফায়ারের মাধ্যমে ওটাকে বড় করে সেটাকে আমরা একটা রেকর্ডের মধ্যে নিয়ে আসব, যেটা আমরা এনএমআর স্পেকট্রোস্কোপি বা আদার্স যে কোনো স্পেকট্রোস্কোপিতেই হয়ে থাকে। তা এনএমআর স্পেকট্রোস্কোপি আমরা সবাই এই গ্রাফটা জানি যে এটা হচ্ছে আমাদের এনার্জি লেভেল, যে লেভেলটা তোমার আমরা দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড সাইড, সেই রাইট হ্যান্ড সাইডে আমরা দেখছি লঙ্গার ওয়েভলেন্থ, দ্যাট মিনস ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি, সেখানে আমরা রেডিও ফ্রিকোয়েন্সিটা পড়ে, তার আগে হচ্ছে মাইক্রোওয়েভ, তার আগে হচ্ছে ইনফ্রারেড, তার আগে হচ্ছে ভিজিবল, অর্থাৎ যে ভিজিবল রেঞ্জে আমরা দেখতে পাই, আর তার থেকে কম ফ্রিকোয়েন্সি লাইট হচ্ছে ইউভি লাইট, এক্স রে, গামা রে। সো উই হ্যাভ কনসিডার হিয়ার দ্য লঙ্গার ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ রেডিও ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের দেখতে পাওয়ার মধ্যে যে ভিজিবল রেঞ্জ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 400 to 750 ন্যানোমিটার। সো কোন ফ্রিকোয়েন্সিতে আমাদের অ্যাকচুয়ালি এনএমআরটা কাজ করে না, দ্য ফ্রিকোয়েন্সি অফ রেডিও ওয়েভ লাইজ বিটুইন 10⁻7 to 10⁸ CPS, অর্থাৎ দ্য এনার্জি অফ রেডিও ফ্রিকোয়েন্সি RF can be calculated by using the equation you know everyone, that E is equal to h nu, that means h is equal to Planck constant 6.6 into 10 to the power 20 minus 27 art second, and the frequency 10 to the power 7 to 10 to the power 8 CPS cycles per second. So এনার্জি যেটা বেরোবে সেটা কি হয় না 6.6 into 10 to the power minus 20 or 6.6 into 10 to the power minus 19 আর্চ। এবং এই এনার্জিটি কিন্তু অনেকটা স্মল, প্রচুর
কম, the energy of RF radiation is very small to vibrate or rotation or the excitation the molecule or atom, but the energy is sufficient to affect the nuclear spin of the atom of a molecule. তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম না, আমি আগের স্লাইড থেকে বলছি, আমরা এখানে এনার্জি গ্রাফটা দেখে নিলাম যে কোনখানে আমাদের রেডিও ফ্রিকোয়েন্সিটা আছে, তার ওয়েভ লেন্থটা বেশি হওয়ার জন্য তার ফ্রিকোয়েন্সিটা অনেক কম, তার মানে এনার্জি হচ্ছে কম। এবং সেই হিসেবে দেখতে পেলাম আমরা এনার্জি ক্যালকুলেশন করে যে 6.6 × 10⁻⁻20 or 19 আর্চ, এটা হচ্ছে সব থেকে লোয়েস্ট এনার্জি ইন দ্য রেডিও ফ্রিকোয়েন্সি। অ্যান্ড এই রেডিও ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট, রোটেশন, এক্সাইটেশন কোনো মলিকুলে করতে পারে না, হ্যাঁ, কিন্তু এই এনার্জিটা তোমার নিউক্লিয়াসে স্পিন করতে সক্ষম। তাহলে আমাদের নিউক্লিয়ার স্পিন করতে যে সক্ষম বলছি, বা ইট ইজ সাফিসিয়েন্ট টু এফেক্ট দ্য নিউক্লিয়ার স্পিন, এটা কেন আমাদের দরকার? প্রথমেই বলি যে নিউক্লিয়ার স্পিন এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা যখন এনএমআর স্পেকট্রোস্কোপি করি, একটা মলিকুলের যখন ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটাকে কনসিডার করি না আমরা জেনারেলি। অর্থাৎ এনএমআর স্পেকট্রোস্কোপিতে আমরা কোনো একটা অ্যাটমের যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়ার স্পিনটা আমাদের এখানে বিবেচ্য, অর্থাৎ এখানে আমরা নিউক্লিয়ার স্পিন নিয়েই আলোচনা করব। সো নিউক্লিয়ার স্পিন অফ সাম অ্যাটম হ্যাজ এ প্রপার্টি কল স্পিন, অর্থাৎ নিউক্লিয়ার অফ সাম অ্যাটম হ্যাজ প্রপার্টি কল স্পিন। তার মানেটা কি বললাম, সাম অ্যাটমের ক্ষেত্রে নিউক্লিয়াসটা স্পিন করে, মানে ঘোরে। আমি এখানে একটা ছবিতে কিছু ইয়েলো কালারে দেখো, আমরা জানি ইন জেনারেলি the electron are spin but nucleus is not spin, but we know that now the nuclear also the spin in some atom. And which atom? These nuclei behave as a they are spinning. This is like a spin property of electron, which have two spin plus half and minus half. আমরা যেমন ইলেকট্রনের স্পিন দেখেছি যে প্লাস এবং মাইনাস হাফ থাকে, ঠিক কিছু কিছু অ্যাটমের ক্ষেত্রে নিউক্লিয়াসেরও স্পিন প্রপার্টি থাকে, যেটাকে আমরা SPIN স্পিন বলছি, এবং সেই স্পিনটাকে আমরা স্পিন কোয়ান্টাম নাম্বার I দিয়ে প্রকাশ করি। সো দ্য নাম্বার অফ স্পিন স্টেট ইজ 2I + 1। সো প্রথমে আমরা এখানে একটা ভিডিও দেখে নেব, যেখানে কিছুক্ষণ আগে আমি বললাম যে সমস্ত অ্যাটমের নিউক্লিয়াস স্পিন করে না। দ্যাট মিনস যদি স্পিন করে তাহলে তার প্রপার্টি একরকম, যদি স্পিন না করে তাহলে তার প্রপার্টি আর এক রকম। সো নাও ফ্রম দিস প্রপার্টি অফ দিস নিউক্লিয়াস, NMR অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ নিউক্লিয়াস, সো উই ক্যান শো দ্যাট হিয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্যাম্পল টিউব, যেটা NMR স্যাম্পল টিউব বলছি। সেই NMR স্যাম্পল টিউবে আমরা একটা স্যাম্পল বলবো যেটা NMR অ্যাক্টিভ হতে হবে। তাহলে NMR অ্যাক্টিভ স্যাম্পল আমরা কোনটাকে বলবো? এই যে আমরা জানি যে সাধারণত নিউক্লিয়াসটা মাঝে থাকে, যেখানে প্রোটন ইলেকট্রন থাকে এবং তার চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। এবং এই নিউক্লিয়াসটা দেখো, নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি যে প্লাস মানে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, এবং প্রোটন এবং নিউট্রন যদি ইভেন নাম্বার থেকে থাকে তাহলে তারা কি হবে, তারা কিন্তু এই নিউক্লিয়াসটা কিন্তু স্পিন করে। কেন স্পিন করে না, এই প্রোটনগুলো স্পিন করছে, নিউট্রনগুলো স্পিন করছে, তার ফলে গোটা ওভারঅল নিউক্লিয়াসটা স্পিন করে। এখন যদি দেখি যে এরকম ইভেন নাম্বার নিউক্লিয়াস থাকে এবং ইভেন নাম্বার যদি নিউট্রন থাকে, তাহলে তারা একে অপরের কম্বিনেশন হয়ে গিয়ে দুটো একে অপরের প্রোটনগুলো কম্বিনেশন, নিউট্রনগুলো কম্বিনেশন এবং প্রোটনগুলো নিউট্রনগুলো কম্বিনেশন হয়ে জন্য ওভারঅল স্পিন অফ দ্য নিউক্লিয়াস ইজ জিরো। অর্থাৎ সেক্ষেত্রে দেখতে পাচ্ছি টোটাল স্পিনটা কিন্তু জিরো হয়ে যায়, অ্যান্ড দ্যাট ইজ কল দ্য NMR ইনঅ্যাক্টিভ নিউক্লিয়াস। যদি নিউক্লিয়াসটা স্পিনিংটা যদি জিরো হয়, অর্থাৎ কম্বিনেশন অফ ইভেন নাম্বার ইলেকট্রন এন্ড প্রোটন, তাহলে সেটা স্পিন জিরো হবে। কিন্তু যদি ইভেন অড নাম্বার থাকে তাহলে একটা হয় প্রোটন থাকবে, না হলে একটা এক্সট্রা তোমার নিউট্রন থাকবে। তখন কিন্তু দেখা যাবে তার ওভারঅল স্পিন অফ নিউক্লিয়াস নন জিরো হয়। দ্যাট মিনস সেখানে কিন্তু NMR, তাকে বলবো আমরা NMR অ্যাক্টিভ নিউক্লিয়াস। অর্থাৎ আমরা এখানে যদি একটা কতগুলো এক্সাম্পল দেখি নিই, তাহলে দেখতে পারবো কি না, ইভেন নাম্বার প্রোটন, ইভেন নাম্বার নিউট্রন, স্পিন ইজ জিরো। কার ক্ষেত্রে না, O16 এর ক্ষেত্রে। সেই জন্য আমরা O16 এর ক্ষেত্রে কোনো NMR আমরা করতে পারবো না।
But in case of the even number, odd number হচ্ছে proton, odd number neutron, that integer হচ্ছে 1 2, যেমন 1H হাইড্রোজেন, অর্থাৎ এখানে কিন্তু নিউক্লিয়াস স্পিন থাকবে, জিরো হবে না। সো দিস ইজ দ্য এনএমআর অ্যাক্টিভ নিউক্লিয়াস। তাহলে আমরা এখানে যদি আমি এক্সাম্পল থেকে দেখে নিই যে কোন নিউক্লিয়াসগুলোকে এনএমআর অ্যাক্টিভ নিউক্লিয়াস বলবো আর কোন নিউক্লিয়াসগুলোকে আমরা এনএমআর ইনঅ্যাক্টিভ নিউক্লিয়াস বলবো, অর্থাৎ কোন নিউক্লিয়াসই একমাত্র এনএমআর স্টাডি দেবে আর কোন নিউক্লিয়াসগুলোকে আমাদের এনএমআর স্টাডি দেবে না। ইফ দ্য নাম্বার অফ দ্য নিউট্রন and the number of the proton are both even, then the nucleus has no spin. আর no spins mean তার ক্ষেত্রে কোন রকম এনএমআর অ্যাক্টিভিটি দেখাবে না। যেমন কার্বন 12, 16 O16, 32S, all are the NMR inactive molecule. If the number of the neutron plus the number of proton is odd, then the nucleus has a half integer spin, that is 1 2 3 2 5 2, that is 1H hydrogen, 19 fluorine, 31 phosphorus, all are the odd number nucleus. So nucleus is spinning state, so that is not zero spin, so that's why integer is not zero, so it is NMR active molecule. If the number of the nucleus and number of proton are both odd, then the nucleus has an integer spin 1 2 3, that is hydrogen 2, nitrogen 14, all are the integer 1 2 3, not half and 3 2 বা 5 2. সো আমি নিচে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো যে নিউক্লিয়াস স্পিন কোয়ান্টাম নাম্বার আই ইন কেস অফ দ্য 1H 1/2, 2H ক্ষেত্রে 1, 12 কার্বনের ক্ষেত্রে 0, তারপরে 13C ক্ষেত্রে 1/2। সুতরাং এই নাম্বার থেকে স্পিন থেকে তুমি ডেফিনেটলি আইডেন্টিফাই করতে পারবে হোয়াট ইজ দ্য এনএমআর অ্যাক্টিভ মলিকুল অ্যান্ড হোয়াট ইজ দ্য এনএমআর ইনঅ্যাক্টিভ মলিকুল। সো প্রথমেই আমাদের এনএমআর স্টাডি করতে গেলে প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ইজিলি আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে যে কোন মলিকুলগুলো এনএমআর অ্যাক্টিভিটি দেখাবে বা কোনগুলো দেখাবে না। সো আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম এতক্ষণ ধরে যে ইন্ট্রোডাকশনে যে একটা এনএমআর কোন কোন ক্ষেত্রে আমরা এনএমআর করতে পারি না। এনএমআর একটা ব্রাঞ্চ অফ নট এনএমআর ইজ এ ব্রাঞ্চ অফ ইন্টারাকশন বিটুইন দ্য রেডিও ফ্রিকোয়েন্সি অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। এটা বিভিন্ন রকমের এনএমআর আছে। আমরা স্পেসিফিক্যালি এখানে এনএমআর সম্বন্ধে যেটা আলোচনা করব সেখানে মেন কারণটা হচ্ছে যে এনএমআর অ্যাক্টিভ মলিকুল হতে হবে এবং সেই এনএমআর অ্যাক্টিভটা অবশ্যই ডেফিনেটলি যে নিউক্লিয়াস স্পিন যেটা জিরো হলে চলবে না, সেখান থেকে আমরা বুঝতে পারলাম। এখন হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ এনএমআর? ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা কি না, এনএমআর স্পেকট্রোস্কোপি ইজ দ্য ইন্টারাকশন অফ ম্যাগনেটিক ফিল্ড উইথ স্পিন অফ নিউক্লিয়াই। আমি কিছুক্ষণ আগে বললাম যে কোনগুলো স্পিন করবে আর কোনগুলো স্পিন করবে না। আমি আবার বলছি যে আমাদের এখানে এনএমআর স্পেকট্রোস্কোপিতে ইলেকট্রনের কোনো ভূমিকা নেই। সুতরাং নিউক্লিয়ারের যদি স্পিন হয় তবেই একমাত্র সেটা এনএমআর অ্যাক্টিভিটি দেখাবে, অর্থাৎ এনএমআর স্টাডি আমরা করতে পারবো। সুতরাং এখান থেকে আমরা দেখতে পেলাম যে টোটাল নিউক্লিয়াসটা স্পিন করে অ্যাকর্ডিং টু স্পিন অফ দ্য নিউট্রন and as well as the proton. If all are the combine each other and minimize the and the get the value 0, that nucleus should not spin. So such type of nuclear does not show the NMR spectroscopy. So এখানে মেন প্রিন্সিপালটা হচ্ছে যে interaction of the magnetic field with spin of nuclei and then absorb of radio frequency. For example, the nucleus of proton অর্থাৎ 1H has two spin rotation, clockwise rotation with a spin quantum number I is equal to plus half, and another anti-clockwise rotation with the spin quantum number I is minus half. So number of spin state is 2I plus 1, which is 2x into half plus 1 is equal to 2 state. কারণ আমরা দেখতে পাচ্ছি 1H হাইড্রোজেনের আমরা দুটো স্টেট পাই, একটা মাইনাস হাফ অ্যান্ড একটা প্লাস হাফ। একটা স্পিন করে ক্লকওয়াইজ, একটা স্পিন করে অ্যান্টি ক্লকওয়াইজ। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্য নিউক্লিয়াস স্পিন স্টেট
অফ হাইড্রোজেন নিউক্লিয়াস। আমরা এখানে দেখতে পেলাম কি যে অনেক নিউক্লিয়াস আছে যেগুলো এনএমআর অ্যাক্টিভ, কিন্তু আমরা এখানে ডিসকাশন করব অ্যাবাউট দ্য হাইড্রোজেন নিউক্লিয়াস, অর্থাৎ 1H NMR এর সম্বন্ধে আমরা ডিসকাশন করব এবং কিছুটা হলেও 13C আমরা পরবর্তীকালে বলার চেষ্টা করব। আশা করছি পরপর স্টেপ বাই স্টেপ যদি ক্লাসটা করো, অ্যাটলিস্ট এনএমআর 1H NMR অর্থাৎ 13C NMR এই দুটো NMR এর ক্ষেত্রে তোমাদের সমস্ত যে জটিলতা কেটে যাবে। সুতরাং নিউক্লিয়াস স্পিন স্টেট অর্থাৎ হাইড্রোজেন নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ এ টু টাইপ অফ স্পিন হিয়ার। আমরা এখানে স্পিন স্টেট ইন্টিগ্রাল থেকে আমরা পেলাম কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার থেকে, যে প্লাস হাফ অ্যান্ড মাইনাস হাফ। প্লাস মিন পজিটিভ দিকে রোটেশন দ্যাট ক্লকওয়াইজ অ্যান্ড মাইনাস মিন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। সো হিয়ার ইজ উই হ্যাড দ্য ম্যাগনেটিক মুভমেন্ট ভেক্টর, যেটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি, অ্যান্ড দ্য টু স্টেট আর ইকুইভ্যালেন্ট ইন এনার্জি ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। যদি কোনো রকম কোনো ম্যাগনেটিক ফিল্ড ইউজ না করি তাহলে এরা যে দুটোভাবে স্পিন করছে সে স্পিন দুটো কিন্তু ইকুইভ্যালেন্ট এনার্জি। সুতরাং আমাদের প্রিন্সিপালটা বুঝতে হবে যে এনএমআর স্টাডিটা কিভাবে হয়। সো উইদাউট দ্য ম্যাগনেটিক ফিল্ড দ্য পিন স্টেট অফ নিউক্লিয়াই possess the same energy and energy level transition is not possible, এবং সেক্ষেত্রে কিন্তু ট্রানজিশন লেভেলে এনার্জি ওঠার কোনো পসিবল নয়। when the magnetic field is applied, the separate level and radio frequency radiation can cause the transition between this energy level, এবং এই দুটো এনার্জি লেভেলের মধ্যে একটা ট্রানজিশন স্টেট তৈরি করে দেবে। তোমরা এই স্লাইড থেকে তোমরা ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো যে এনার্জি ডিফারেন্স বিটুইন দ্য নিউক্লিয়াস স্পিন স্টেট when we apply the magnetic field, আমরা দেখতে পাচ্ছি কি নো ডিফারেন্স ইন অ্যাবসেন্স অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো ডিফারেন্সটা নেই যখন কোনো রকম কোনো ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হচ্ছে, বাট ইনক্রিজ দ্য ফিল্ড স্ট্রেংথ আর দ্য প্রপোর্শন অফ দ্য স্ট্রেংথ অফ দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ বাইরে থেকে যখন আমরা ম্যাগনেটিক ফিল্ডকে অ্যাপ্লাই করছি তখন দেখতে পাচ্ছি কি যে অটোমেটিক্যালি তাদের মধ্যে দেখো এখানে কোনো রকম কোনো ডিফারেন্স ছিল না। তুমি প্রথম দিকে বাঁ দিকে লক্ষ্য করো, যখন দুটো স্পিন করছিল তখন এনার্জি লেভেল 0, মানে ইকুইভ্যালেন্ট এনার্জি, দ্যাট মিনস সেখানে কোনো ট্রানজিশন স্টেট ছিল না। বাট হোয়েন উই ক্যান অ্যাপ্লাই দ্য ম্যাগনেটিক ফিল্ড, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, দ্য এনার্জি ডিফারেন্স ইজ গ্রেটার, দ্যাট ইজ ডেল্টা, মানে ডিফারেন্স ইজ ই, অ্যান্ড if you apply the more magnetic field the difference will be increased, that is delta E dash. ওকে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি যত ম্যাগনেটিক ফিল্ড বাড়াবো তত বেশি কিন্তু তাদের মধ্যে পিন স্টেটের এনার্জি লেভেলটা বেড়ে যাবে, আর আমাদের এই এনার্জি লেভেলটাকে বাড়ানো দরকার। তো দিস ইজ অল আর দ্য প্রিন্সিপাল অফ দ্য এনএমআর স্পেকট্রোস্কপি। সো সাম ইম্পর্টেন্ট রিলেশন ইন এনএমআর, কি রিলেশনগুলো দেখে নেবো আমরা। The frequency of absorbed electromagnetic radiation is proportional to, যে ইউনিটে আমরা করে থাকি সেটাকে বলছি হার্জ। ওকে, সো দ্য frequency of the absorbed electromagnetic radiation is proportional to Hertz unit. The energy difference between two nuclear spin state, which is proportional to, it is kilojoule per mole or kilocalorie per mole. The applied meat is apply in the টেসলা অর্থাৎ টি দিয়ে প্রকাশ করা হয়। সো হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড? জেনারেলি আমরা ম্যাগনেটিক ফিল্ডের কি এফেক্ট দেখতে পাবো না, স্পিনিং প্রোটন ক্রিয়েট এ ম্যাগনেটিক ফিল্ড। কারণ আমরা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড তো পরে দিচ্ছি, বাট একটা যখন প্রোটন সে যখন স্পিন করবে তখন অটোমেটিক্যালি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে ইটসেলফ। সো এ স্পিনিং প্রোটন ক্রিয়েট এ ম্যাগনেটিক ফিল্ড উইথ নো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। যদি কোনো রকম কোনো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড না দেওয়া হয়, দ্য নিউক্লিয়ার ম্যাগনেট আর র্যান্ডমলি রোটেট। তাহলে আমি যদি এটাকে একটা ছোট ছোট ম্যাগনেট ধরি, অর্থাৎ স্পিনিং নিউট্রনটা প্রোটনটা যদি একটা ছোট ছোট ম্যাগনেট হয়, তাহলে উইদাউট এনি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দ্য নিউক্লিয়াস ম্যাগনেট আর র্যান্ডমলি রোটেট, এরকমভাবে র্যান্ডমলি রোটেট করছে দেখতে পাচ্ছ। এবং হোয়েন উই অ্যাপ্লাই দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, that is called the B0 here, so all are aligned in the magnetic field direction। এবং আমরা দেখতে পাচ্ছি কি যখনই আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, তখন all are the small proton like a magnet is aligned towards the magnetic field, ম্যাগনেটিক ফিল্ডের দিকে অ্যালায়েন্স হয়ে যায়। এবং সেই অ্যালায়েন্স হয়ে যাওয়ার জন্য এটা প্রচুর পরিমাণে এনার্জি স্টোর করে,
এবং সেই এনার্জিটাকে আমাদেরকে রিলিজ করে এবং সেটা রিসেপ্টরের মধ্যে কালেক্ট করে আমরা সেইটা ডাটাটাকে নিই। সো হিয়ার দ্য নিউক্লিয়ার স্পিন, সো নো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড হিয়ার। তুমি দেখতেই পাচ্ছ, আমি আবার ছবিটাকে আরো একটু এলাবোরেট করে দেখিয়েছি। এরা র্যান্ডামলি রোটেট করছে। ওকে, তাহলে নিউক্লিয়ার স্পিন আমরা এখানে দেখালাম নো ম্যাগনেটিক ফিল্ড, সো দিস ইজ র্যান্ডামলি রোটেট। and in the right hand side apply magnetic field, it is a one directional। তুমি দেখতে পাচ্ছ এটা এই দিকটা স্পিন করছে, এই দিকটা স্পিন করছে, এই দিকটা স্পিন করছে, আর এই দিকটা স্পিন করছে, এই দিকে নিচের দিকে স্পিন করছে। অর্থাৎ যেগুলো একই দিকে ডিরেকশন হবে সেগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ডিরেকশন একই দিকে হয়ে যাবে, অর্থাৎ ইন ফিল্ড অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাইড। সো নাও দ্য এফেক্ট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, a nucleus is a resonance when it is absorb RF radiation। কি হবে, যখন আমরা রেডিও ফ্রিকোয়েন্সি পাঠাবো সেই রেডিও ফ্রিকোয়েন্সিটি সেটাকে প্রথমে অ্যাবজর্ব করে এবং সেই অ্যাবজর্ব করার পর সেটা একটা রেজোনেন্সে আসে, অর্থাৎ একটা নির্দিষ্ট ডিরেকশনে আসে। অ্যান্ড দ্য স্পিন ইজ ফ্লিপ টু দ্য হায়ার এনার্জি স্টেট। এবং তোমার কিছুক্ষণ আগে দেখালাম যে এনার্জি লেভেলটা কীভাবে ওদের চেঞ্জ হয়। যখনই এনার্জিটা হাই এনার্জি লেভেলে চলে যায় তখন স্পিনটা ফ্লিপ করে হাই এনার্জি লেভেল স্টেটে চলে যায়। দাস টু variable character NMR and applied magnetic field V0, the strength which is measured in Tesla, and the frequency n of the radiation used for the resonance measured in the hertz or megahertz। generally অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি যেটা পাঠানো হয় সেই যেটা পাঠানো হবে সেটা আমরা হার্টসে বা মেগাহার্টসে পাঠাবো, এবং যে ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাপ্লাই করব সেটা V0, সেটাকে আমরা টেসলাতে রিপ্রেজেন্ট করব। যেমন ধরো এখানে দেখো লো এনার্জি স্টেট আছে, এই স্পিনটা যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি তখন এনার্জি ডেল্টা ইটা বেড়ে যাচ্ছে, এবং এইচ নিউ যখন যাচ্ছে, এইচ নিউ মিনস অ্যাবজর্বেন্ট RF রেডিয়েশন কজ দ্য নিউক্লিয়াস টু স্পিন ফ্লিপ। অ্যান্ড দেখো এখানে হায়ার এনার্জি স্টেটে দেখো স্পিনটা ফ্লিপ করে গেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তুমি নিচেতে ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছ। যখন আমরা লোস্ট এনার্জি স্টেটে থাকে তখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়, তখন যে স্পিন স্টেট থাকে যখন এনার্জি লেভেলটা হাই হয়ে গেল এবং RF ভ্যালুটা RF অর্থাৎ রেডিয়েশনটা যখন সে অ্যাবজর্ব করলো তখন এনার্জি লেভেলটা হাই হয়ে যাওয়ার জন্য তার স্পিন স্প্লিটিং হয়ে গেল, অর্থাৎ ফ্লিপ হয়ে গেল, অর্থাৎ স্পিনটা অন্যদিকে ফ্লিপ করলো। সো what happened? Okay, so nuclear spin energy লেভেলটা কিভাবে হচ্ছে, তাহলে in a strong magnetic field V0 the two spin state differ in energy। তাহলে আমরা যখন দেখতে পাচ্ছি সাপোজ দিস ইজ দ্য প্লাস হাফ অ্যান্ড দিস ইজ দ্য মাইনাস হাফ এন। সো যখনই এনার্জিটা হাই হয়ে যাচ্ছে তখন কিন্তু স্পিন লেভেলটা দেখো স্পিনটা কিন্তু ফ্লিপ হয়ে যায়। তাহলে যখন ফ্লিপ হয়ে গেল সেগুলো হচ্ছে আনঅ্যালাইন, আর যেগুলো ফ্লিপ হবে না সেগুলো হচ্ছে অ্যালাইন, অর্থাৎ একই দিকে আছে। সো এখানে ভালো করে লক্ষ্য করো যে আমরা যখন একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি যখন সেটা দুরকম ধরনের ক্যাটাগরি হয়ে থাকে, একটা হচ্ছে ফ্লিপ করে যাওয়া হাই এনার্জিতে, অ্যান্ড লো এনার্জিতে সেটা অ্যালাইন থাকবে, এবং হাই এনার্জি সেটা আনঅ্যালাইন থাকবে, অর্থাৎ ফ্লিপ করে অন্য অ্যারেঞ্জমেন্টে চলে যাবে। সো সেই দুটোকে স্টেটকে আমরা দুরকমভাবে নাম দিয়ে থাকি। দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ এ স্পিনিং নিউক্লিয়ার উইল অ্যালাইন উইথ দ্য এক্সটার্নাল ফিল্ড অর এগেনস্ট দ্য ফিল্ড। সো আর একটা কি না, প্রোটন with the right amount of energy can be absorbed and cause the splitting proton of two flip। আমরা দেখতে পাচ্ছি যেটা নিচে লো স্টেটে থাকছে সেটাকে আমরা আলফা স্টেট বলছি, and when it get the energy and go to the higher state, high energy state, and the spin is the unaligned position, so this state is called the beta state। Okay, so now this is the one another representation here। So this is the radio frequency, H nu is applied to the spinning position, and where the frequency is omega, then the energy will be absorbed and the spin will be invert। আমরা দেখতে পাচ্ছি যখন এখানে অ্যাপ্লাই করছি কি রেডিও ফ্রিকোয়েন্সি, তারপরে কি হচ্ছে একটা অ্যালায়েন্সে ও স্পিন করছে, ও নর্মালি ওপর দিকে স্পিন করার কথা ছিল, বাট দেখো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে স্পিন করতে লাগছে বিকজ অফ দ্য অ্যাডজর্পশন অফ দ্য এনার্জি।
the nuclear process at frequency omega when placed in the strong magnetic field, যখন strong magnetic field দেখো উপর দিকে n আর নিচের দিকে s, একটা strong magnetic field দেওয়া হচ্ছে, সে কিন্তু অ্যালাইনটা একটা ওমেগা রেসপেক্টে সে কিন্তু স্পিন করে যাচ্ছে, অর্থাৎ the nuclei or proton is individually spin and also spin in a particular angle, that is omega, অর্থাৎ নিজে নিজে স্পিন করছে। দেখো একটা নিজে স্পিন করছে ইয়েলো কালারের উপরে আমি দেখানো হয়েছে, আর দেখো ওমেগার রেসপেক্টে একটা বন্ডের রেসপেক্টে লাট্টুর মতো ঘুরছে। সো দিস cause the difference between the two alliance and produce the NMR magnetic resonance. So তার ফলে একটা রেজোনেন্স তৈরি হয় and we get the NMR signal. সো এখন এবার আমরা দেখে নেব যে আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখলাম না, হোয়াট ইজ দ্য এনএমআর অ্যান্ড হাউ ইট ইজ অ্যাপ্লাইড, কোন মলিকুলগুলো এনএমআর অ্যাক্টিভ এবং কোন মলিকুলগুলো এনএমআর অ্যাক্টিভ নয়, আমরা একটা ভিডিও থেকে দেখলাম এবং আমরা পরবর্তীকালে বিভিন্ন রকম স্টাডি থেকে দেখলাম যে অড ইভেনের নাম্বারের উপর ডিপেন্ড করে ইলেকট্রন স্পিন, ইলেকট্রন বলছি নিউক্লিয়ার স্পিন হবে কি হবে না সেটা নির্ভর করবে, এবং না হলে একরকম আর হলে একরকম, অর্থাৎ যদি জিরো হয় তাহলে দিস ইজ দ্য এনএমআর ইনঅ্যাক্টিভ, যদি জিরো না হয় তাহলে এনএমআর অ্যাক্টিভ। সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম অনেক মলিকুল আছে যে না এনএমআর অ্যাক্টিভ, অর্থাৎ সেগুলোকে আমরা এনএমআর স্টাডি করতে পারবো। বাট জেনারেলি এরপর আমরা কি দেখলাম না কোন প্রিন্সিপালের মাধ্যমে অ্যাকচুয়ালি এনএমআরটা আমরা স্টাডি করি। সেক্ষেত্রে আমরা দেখলাম কি না ওই যে স্পিন করছে সেটা দুটো স্টেটে থাকে, একটা আলফা স্টেট একটা বিটা স্টেট, when the apply of the external magnetic field। এখন আমরা এবার দেখে নেব যে একটা ইনস্ট্রুমেন্ট অর্থাৎ এনএমআর ইনস্ট্রুমেন্ট কি জিনিস, আমরা এনএমআর ইনস্ট্রুমেন্ট কি জিনিস এবং কিভাবে এনএমআরটা কাজ করে। আমরা এখানে দেখে নিই, এই যে ওপরের দিকে একটা ছবি দেখা আছে দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য অরিজিনাল পিকচার অফ এ এনএমআর ইনস্ট্রুমেন্ট। This is the original picture in the above of the slide. This is the original picture of a NMR machine, and the below of the picture this is the diagram by which we can understand what a instrument is made of. So আমি পাশে একটা পয়েন্টগুলো দিয়ে দিয়েছি, সিপিল হোল্ডার, প্যারাম্যাগনেটিক ম্যাগনেট, প্রোবস, সুইফট জেনারেটর, রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটার, রেডিও ফ্রিকোয়েন্সি রিসিভার, read out system. So all about the part of this NMR instrument. So this is the main symmetric diagram or NMR setup. এখানে ভালো করে লক্ষ্য করো যে এখানে স্যাম্পল টিউব নেওয়া হয়েছে একটা, this is called the NMR sample tube, and both the NS is a magnet, electromagnet, here is the radio frequency generator, another is a detector and amplifier, and the CRT display monitor where the record of the NMR should be stored. So this is the symmetric diagram, but আমি তোমাকে কিভাবে একটা ইনস্ট্রুমেন্ট কাজ করে এবং তার সেটআপটা হয় সেটা আমি একবার দেখাচ্ছি, তাহলে তোমাদের আরো আইডিয়াটা ক্লিয়ার হবে যে হোয়াট ইজ দ্য এনএমআর ইনস্ট্রুমেন্ট এবং সেটা কিভাবে কাজ করে। সো আমরা এখানে একটা ভিডিও দেখব যেখানে আমরা পরপর এনএমআর সেটআপটা এবং হাউ টু ওয়ার্ক NMR active molecule to give their signal and how to record it. So now, so this is the video, আমি তোমাদেরকে ভিডিওটা দেখো, আমি পরপর স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি। So instrumentation and the working, প্রথমেই বলি এনএমআর একটা মেশিন নয়, this is not a single machine, it is a combination of another different part। সে ডিফারেন্ট পার্টের মধ্যে একটা আরএফ জেনারেটর, ম্যাগনেট, সুইপ জেনারেটর, স্যাম্পল হোল্ডার, and here is the amplifier and detector and also recorder or at first আরেকটা দেখছো সবুজ রঙের এখানে কয়েল দেওয়া আছে, দিস ইজ বল দ্য রিসিভার কয়েল। সো প্রথমেই আমরা স্যাম্পলের মধ্যে আমরা স্যাম্পলটা ভরবো, অ্যান্ড মনে রাখতে হবে স্যাম্পল মাস্ট বি ইন দ্য সলিউশন। অ্যান্ড আমরা যদি এনএমআর স্টাডি নর্মাল এনএমআর স্টাডি করে থাকি তাহলে আমাদেরকে অ্যাসিওর করতে হবে যে সেখানে কোনো হাইড্রোজেন আছে, এবং তোমাকে সেট আপ করে নিতে হবে ফার্স্ট যে সেটা হাইড্রোজেন এনএমআর করছি অর্থাৎ প্রোটন এনএমআর করছি। ফার্স্ট অফ অল প্রথমে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি পাঠাবো, দেখতে পাচ্ছ কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছে এবং রেডিও ফ্রিকোয়েন্সির দিকে সেটা কিন্তু অ্যালাইন হয়ে গেল। প্রোটনগুলো যখনই অ্যালাইন করে যাবে এবং সব থেকে মনে রাখবে এই অ্যালাইনটা হবে
পারপেন্ডিকুলার টু দ্য রিসিভার, এই যে সবুজ রঙের যে রিসিভার কয়েলটা দেওয়া আছে তার পারপেন্ডিকুলার। আমরা যদি ম্যাগনেটের মাধ্যমে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিই এবং উই ক্যান কন্ট্রোল দিস ম্যাগনেটিক ফিল্ড বাই দিস কয়েল, দিস হলমস কয়েল। হ্যাঁ, হলমস কয়েলের মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ডকে কমাতে বাড়াতে পারি, এবং ম্যাগনেটিক ফিল্ডটা যদি রেডিও ফ্রিকোয়েন্সি থেকে যদি বেশি হয় ততক্ষণ পর্যন্ত আমরা হিট করে যাব। যদি বেশি হয়, রেডিও ফ্রিকোয়েন্সি থেকে ম্যাগনেটিক ফিল্ডটাকে বাড়িয়ে যদি বেশি করি, তাহলে আমরা দেখতে পাবো কি না, মলিকুলগুলো অর্থাৎ এনএমআর গুলো ঠিক অপোজিট দিকে অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের দিকে ডিরেকশন হয়ে যাবে। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের দিকে যখনই ডিরেকশন হয়ে যাবে তখন সেটা একটা রেজোনেন্স হবে। অর্থাৎ when we apply the RF, that does not the resonance, but after we apply the magnetic field it gives the resonance, এবং সেখান থেকে এটা অ্যাম্পলিফায়ার হয়ে দেখতে পাচ্ছ এখানে সিগন্যালটা যাচ্ছে, অ্যাম্পলিফায়ার হয়ে ডিটেক্টরে গিয়ে ওটা একটা বড় পজিশন হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি আমাদের কম্পিউটারের মধ্যে একটা রেকর্ড, একটা ওই সিগন্যালটা, যে সিগন্যালটা ওখান থেকে পাওয়া গেল আফটার দ্য রেজোনেন্স উই গেট দ্য সিগন্যাল। ওকে, বুঝতে পারলে কি করে হচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। ওকে, তো দিস ইজ দ্য ইন্টারনাল প্রসিডিওর, না প্রতিটা পার্ট ধরে ধরে, কারণ যেহেতু এনএমআর একটা হাই কস্টলি লেভেল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড উই ডাজ নট শো দ্য এনএমআর নর্মালি হিয়ার অ্যান্ড দিয়ার, সো আমাদের এনএমআর মেশিনটাকে কিন্তু ইজিলি আমরা কোনো জায়গায় দেখতে পাবো না, কারণ তুমি যদি সেই ল্যাবে কাজ করো, আদারওয়াইজ তুমি এনএমআর মেশিনকে নিজের চোখে দেখতে পাবে না, বা হাউ টু ওয়ার্ক কীভাবে কাজ করে সেটা জানতে পারে না। সেই জন্যই আমাদেরকে গ্রাফিক্যালি এখানে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে বা আমাদের এই স্লাইডের মাধ্যমেই আমাদেরকে দেখাতে হচ্ছে। সো আমি এখানে বিভিন্ন যে আমি পয়েন্টগুলো দিয়েছিলাম যে প্রতিটা পার্টগুলোর একটা কাজ কি, কিভাবে কাজ করে, তার আমি প্রত্যেকটা স্যাম্পল হোল্ডার কীরকম ধরনের হয়, কিভাবে সেটা স্যাম্পলটা ঢোকানো হয়, কিভাবে কোন দিকে থাকে, আমি প্রত্যেকটা পার্ট ধরে ধরে আলোচনা করেছি। এখানে আমি আর বলছি না, এগুলো তোমরা দেখে নেবে, কারণ এখানে দেখো অরিজিনাল স্যাম্পল টিউবে আমি একটা এক্সাম্পল দিয়েছি, সেখানে দেখতে পাচ্ছ যে দিস ইজ দ্য এ গ্লাস ওয়ার এ লেভেল, সেখানে একটা তোমার স্যাম্পলটাকে ডিজলভ করে ভরতে হয়। সো আমি পার্ট পার্ট করে আমরা এগুলো আর আলোচনা করব না যে হোয়াট ইজ দ্য ডিফারেন্ট অল দ্য পার্ট, হিয়ার উই মেনশন দ্য অল দ্য পার্ট, যে কোন ক্ষেত্রে কোন ফ্রিকোয়েন্সি লাগে। জেনারেলি প্রোটন এনএমআর অবজার্ভ করা হয় 60 মেগাহার্জ থেকে 700 মেগাহার্জ, তোমার কি করা হয়, রেডিও ফ্রিকোয়েন্সি পাঠানো হয়। ওকে, আর 13 এনএমআর জেনারেলি 200 থেকে 600 মেগাহার্জে করা হয়। সো proton NMR is 60 to 100 megahertz, and also the range is 60 to 700 megahertz, and 13C megahertz 13C NMR is occur in the 20 to 60 megahertz instrument. So this is all are the different part, the details of the different part I am not discussing here. So this is the probes, this is the switch generator, this is the radio frequency transmitter, and the radio frequency wave, how to work and convert it to the spectrum, and this is video system. All of the discussion and details about this. Okay, now এই যে প্রথমে বললাম যে স্যাম্পলটাকে একটা সলিউশনের মাধ্যমে নিয়ে যেতে হবে, আদারওয়াইজ দ্য এনএমআর স্টাডি শুড নট অকার। সো তাহলে সেই এনএমআর স্টাডি করার জন্য যদি সলিউশন বানাতে হয়, তাহলে যে কোনো সলিউশনের মধ্যেই কিন্তু সেটা কাজ করবে না। সো ইট নিড some special solvent to occur the NMR study. So this is the solvent used in the NMR. The frequently the sample cannot be obtained in the pure state, or it may be in the solid or the gas. Most NMR spectra are recorded for compound dissolved in a solvent. Therefore, signal will be observed for the solvent, and this must be accounted for the solvent spectral problem. সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কি ধরনের তুমি সলভেন্ট ইউজ করবে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ যে এখানে এনএমআর স্টাডিটা কিন্তু অটোমেটিক্যালি যে কম্পাউন্ডটা তুমি এনএমআর স্টাডি করছো সেটা অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সলভেন্টের এনএমআর স্টাডিটা হয়ে যাবে, অর্থাৎ সলভেন্টেরও কিন্তু স্পেকট্রা চলে আসবে, অর্থাৎ সিগন্যাল চলে আসবে। So it may be necessary to dissolve it or extract it for some other medium. In these cases, a solvent must be used. Several required must retained by the good solvent. It can be chemically inert towards the sample,
তোমার কি ধরনের সলভেন্ট তোমাকে চুজ করতে হবে না, দ্য সলভেন্ট শুড বি কেমিক্যালি ইনার্ট, অর্থাৎ ইট ইজ নট হ্যাম টু দ্য স্যাম্পল as well as it does not occur the maximum peak. Okay, it should not interfere with the NMR absorption spectra. তোমার একটা পয়েন্ট হচ্ছে কেমিক্যালি ইনার্ট হতে হবে, যেটা স্যাম্পলকে রিয়াকশন করবে না, মানে ডিজায়ার স্যাম্পল যেটা তুমি এনএমআর করতে চাইছো, আর এটাকে যেন ইন্টারফিয়ার না করে এনএমআর অ্যাবজর্পশন স্পেক্ট্রাতে। দ্য ইউজিং সলভেন্ট শুড নট কন্টেন হাইড্রোজেন ইন দ্য মলিকুল, এবং যে সলভেন্টটা তুমি ইউজ করবে সেই সলভেন্টটা ডেফিনেটলি যেন মলিকুলটাকে তোমার কি করে না, তোমার সেটাকে যাতে তোমার কোনো মতেই যেন সেটা হাইড্রোজেন না থাকে। ওকে ওকে, তারপরে হচ্ছে এই যে এইগুলো থাকতে হবে। মোর ওভার দ্য সলভেন্ট শুড বি ক্যাপেবল অফ ডিজলভ অ্যাট লিস্ট 10% অফ দ্য সাবস্টেন্স আন্ডার ইনভেস্টিগেশন, অর্থাৎ যে স্যাম্পলটা তুমি ইউজ করবে অ্যাটলিস্ট যেন 10% সে মানে সলিউশন হয়ে যায়। দ্য বেস্ট সলভেন্ট ফর দ্য প্রোটন এনএমআর কন্টেন্ট নো প্রোটন, সব থেকে বেস্ট সলভেন্ট হচ্ছে ইন কেস অফ দ্য প্রোটন এনএমআর ইজ আ নো প্রোটন। So to avoid the spectra determination by the solvent singlet, most NMR spectra were recorded in the deuterium solvent, অর্থাৎ deuterated solvent ইউজ করা হয়। deuterium nucleus does not respond in the same region as the hydrogen nucleus, কারণ deuteriumকে তুমি ভালো করে লক্ষ্য করো, deuterium মধ্যে আমাদের দুটো হাইড্রোজেন থাকে, সেক্ষেত্রে দেখবে তোমার কি হচ্ছে স্পিন, নিউক্লিয়াস স্পিনটা কিন্তু হয় না, সেই জন্য সেখানে কিন্তু এনএমআর ইনঅ্যাক্টিভ অতটা নয়, কারণ এটা কিছুটা দেখাবে অর্ডার ইয়ে থাকে, কিন্তু এখানে তোমার ওই পিকটাকে কিন্তু অন্য স্পেকট্রাকে ডিস্টার্ব করে না। তাহলে ডয়টেরিয়েটেড কোনো সলভেন্ট ইউজ করা হয়, হাউএভার ডয়টেরিয়াম ইজ নট 100%, so signal for the residual proton are observed, so it is also chloroform solvent CdCl3 replaced by this hydrogen by the deuterium, and it is responded to signal is 7.26 ppm, এবং আমরা দেখতে পাই যে CdCl3 ইউজ করা হয় এবং তার একটা নির্দিষ্ট জায়গায় পিক আছে। অল স্পেকট্রা ইন কেস অফ দ্য ইউজ অফ দ্য সলভেন্ট CdCl3 give the same peak at 7.26 ppm. সো এই যে স্পেকট্রাটা পাচ্ছি আমরা জানি যে ওইখানে যে পিকটা পাচ্ছি এটা CdCl3 জন্য পাচ্ছি, তাহলে সেই CdCl3-তে আমরা ইউজ করতে পারি। জেনারেলি ম্যাক্সিমাম আমরা যে এনএমআরগুলো করে থাকি সেটা CdCl3-তে করে থাকি। এছাড়াও তোমার যেটা হচ্ছে CCl4 দেন কার্বন টেট্রাক্লোরাইড, CH2 কার্বন ডাইসালফাইড, CdCl3 that is deuterated chloroform. CdCl3 is a common solvent used for the NMR analysis. It is used because most of the compound we dissolve in it, maximum পরিমাণ compound এখানে dissolve করে, no reactive and will not exchange its deuterium with the proton the molecule being studied. আমরা যখন স্টাডি করে দেখেছি তখন কিন্তু রিয়াকশন করে ওই ডয়টেরিয়ামটা হাইড্রোজেনে কনভার্ট হয়ে যায় না। সো another also use C6D6 D2O deuterium oxide, CCl3 2CO hexachloroacetone etc. How to interpret a proton NMR spectra by using this knowledge? প্রথমেই আমাদেরকে দেখতে হবে what is the chemical shift, কারণ this is the important. How to identify a spectra or NMR spectra by using this term. So we have to know about the chemical shift, we have to know about the number of signal, we have to know about the integral, and we have to also know the splitting of signal, অর্থাৎ we have to identify the number of signal and we have to identify the splitting of signal, কিভাবে split করছে, and the last is the coupling constant. And when we combine all these things, then we get the interpret of a proton NMR or a 13 NMR and whatever. So the type of information from this NMR spectrum, আমরা NMR spectrum থেকে কোন কোন টাইপগুলো আমাদেরকে জানতে হবে। So each different type of hydrogen gives a peak or a group of peak that is multiplate. তাহলে আমাদের একটা টার্ম এই NMR স্পেকট্রাতে আমাদের জানিয়ে নিতে হবে যে ওয়ান টার্ম ইজ মাল্টিপ্লেট।
So each different type of hydrogen give a peak or a group of peak. So this group of peak is a term as multiplet term. Okay. Second term we have to know, that is chemical shape. This is denoted as delta or in ppm. So give a q as to the type of hydrogen generating the peak. Alkane, alkyne, benzene, aldehyde, etc., etc., all are the give the different type of chemical shape. So chemical sieve is the important part in the NMR study. So second is the integral, give the relation number of each type of hydrogen. So integral means, so this is the integral means হচ্ছে this is the relation between the number of hydrogen, অর্থাৎ একটা কোনো গ্রুপের মধ্যে সাপোজ ধরো অ্যালকেন আছে, সাপোজ ইথিন আছে, ইথেন, CH3 CH3, so the both the hydrogen has the same environment. আমি পরবর্তীকালে বলবো, in the both the hydrogen is the same environment, so give the one peak here, and this peak for the six hydrogen. So ওই একটাই পিক দেবে কিন্তু ছটা হাইড্রোজেনের জন্য. So the integral give the relation number of each type of hydrogen, অর্থাৎ কোন টাইপের হাইড্রোজেন আছে, কতগুলো হাইড্রোজেনের জন্য ওই পিকটা দিয়েছে, these all are the integral. So next হচ্ছে যে স্পিনিং স্পিন স্প্লিটিং, দ্যাট মিনস যখন স্পিন করছে তখন বিভিন্ন রকম ভাবে স্প্লিট করবে, কোন একটা গ্রাফ স্প্লিট করে, সো হাউ টু স্প্লিট ইট অ্যান্ড হাউ টু ইন্টারপ্রিট ইট অ্যান্ড হাউ টু জাজ দ্য স্প্লিটিং প্যাটার্ন অফ এ হাইড্রোজেন অ্যাডজাসেন্ট টু দ্য কার্বন, অর্থাৎ যে কার্বনের সঙ্গে লেগে আছে তার পাশের কার্বনটার সঙ্গে কিরকম ধরনের হাইড্রোজেন লেগে আছে তার উপর ডিপেন্ড করে আমাদের স্পিন স্প্লিটিংটা ডিপেন্ড করে। অ্যান্ড নাও পরবর্তীকালে আমাদের যেটা করতে হবে যে কাবলিং কনস্ট্যান্ট, অর্থাৎ কাবলিং কনস্ট্যান্ট আমরা জে দিয়ে প্রকাশ করি, দ্য জে অলসো গিভ দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য অ্যাটম ইনভলভ, অর্থাৎ এই অ্যাটমটা কোন পজিশনে ইনভলভ হয়ে আছে, অর্থাৎ পজিশনটা কত, 3 নম্বর পজিশন না 4 নম্বর পজিশনে, যে আমি গ্রুপটা কতটা ভাবছি সেই গ্রুপটা কত নম্বর পজিশনে ইনভলভ হয়ে আছে। সো আইডেন্টিফাই দিস পজিশন অফ দিস particular group of hydrogen, so this is denoted or arrangement we can know from this coupling constant. Okay, so আমরা একটু কেমিক্যাল শিফটে একটু কিছুটা এগিয়ে নিই, কারণ কেমিক্যাল শিফটটা না জানলে আমাদের তো প্রথমেই জানতে হবে কেমিক্যাল শিফট। তো ফার্স্ট অফ অল, সো হোয়াট ইজ কেমিক্যাল শিফট, দ্যাট মিনস the change of the energy level. Okay, so relative energy of resonance, অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যে ইনস্ট্রুমেন্টেশনে দেখছিলাম যে প্রথমে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছি, তো রেডিও ফ্রিকোয়েন্সিটা আমরা একটু মাচ মোর পাঠাবো, যখন রেডিও ফ্রিকোয়েন্সিটা যখন পাঠাতে তার নিউক্লিয়ার যে স্পিন এনার্জি, সেই স্পিন এনার্জি যখন বেশি হবে তখন নিউক্লিয়াসগুলো রেডিও ফ্রিকোয়েন্সির দিকে অ্যালাইন হয়ে যাবে, দ্যাট মিনস it is aligned to the perpendicular of the receiver coil. তোমরা আবার ফের যখন দেখবে তখন দেখতে পাবে রিসিভার কয়েলটা যেদিকে অ্যালাইন ছিল তার পারপেন্ডিকুলারে তোমার প্রথমে আরএফ অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সির জন্য সেটা অ্যালাইন হয়ে যাবে, এবং ডেফিনেটলি সেই এনার্জিটা হতে হবে স্পিন এনার্জি থেকে বেশি। সেইটা তখন দেব, তখন প্রত্যেকটা নিউক্লিয়াস তার নিজের মতো করে অ্যাবজর্ব করবে, এবং আমি যখন তাকে এক্সটার্নাল ফিল্ড দিচ্ছি এবং এক্সটার্নাল ফিল্ডটা যখন রেডিও ফ্রিকোয়েন্সি থেকে অনেক মাঝ মোর দেব, তখন তারা আবার কি করে না একে অপরের মধ্যে রেজোনেন্স করে তারা একটা নির্দিষ্ট এনার্জি অ্যাবজর্ব করবে। আমি কিছুক্ষণ আগে দেখালাম যে স্পিনগুলো এনার্জি অর্থাৎ আলফা স্টেট অ্যান্ড বিটা স্টেট, সেই স্টেটে গিয়ে বিটা স্টেটে চলে গিয়ে তারা একটা নির্দিষ্ট অ্যালায়েন্সে যাবে। সেই অ্যালায়েন্সে যাওয়ার পর আমরা দেখতে পাবো কি না, সেই অ্যালায়েন্সে যাওয়ার পর তারা একটা প্রত্যেকটা পার্টিকুলার একটা সেন্টার, অর্থাৎ একটা কার্বন যে হাইড্রোজেনের সঙ্গে লেগে আছে সেই সেন্টারের একটা পার্টিকুলার, সেই সেন্টারের জায়গাটা থেকে একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি রিলিজ করবে ডিউ টু দ্য রেজোনেন্স, অ্যান্ড দিস এনার্জি অ্যান্ড অ্যাবজর্ব বাই দিস রেডিও মানে রিসিভার কয়েল, and then receiver coil transfer to the amplifier, and amplifier it is amplified the signal, and it is go to the
receiver, go to the detector, and finally this detector is amplified in a way that it give a plot in the recorder or oscilloscope. Okay, so the relative energy of the resonance of a particular nucleus resulting from its local environment is called the chemical shift. অর্থাৎ তার নিজস্ব এনভায়রনমেন্টের জন্য যে এনার্জি ফ্রিকোয়েন্সি নিয়ে যে ডিটেক্টরকে রিসিভারকে যে সিগন্যাল দেবে, প্রত্যেকটা নিজস্ব লোকাল এনভায়রনমেন্টের উপর নির্ভর করে তাদের পিকগুলো সেখানে সেখানে আসবে, অ্যান্ড দিস ইজ কল দ্য কেমিক্যাল শিফট। বোঝা গেল? ডেফিনেটলি বোঝা গেছে যে রিলেটিভলি এনার্জি প্রত্যেকটা পার্টিকুলার নিউক্লিয়াস, একটা মলিকুলের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকবে, সেই অনেকগুলো নিউক্লিয়াসের মধ্যে পার্টিকুলার যে নিউক্লিয়াসটা যে ধরনের রেজোনেন্স করে এনার্জি অ্যাবজর্ব করবে, তার সেই ধরনের রিজনের মধ্যেই তোমার কি হয়, একটা লোকাল রিজনের মধ্যে একটা স্পিড দেবে, সেই যে শিফট, সেই শিফটটাকে আমরা বলছি কেমিক্যাল শিফট, বা যে পিকটা পাবো দিস কল ইজ দ্য কেমিক্যাল শিফট। So NMR spectra show applied field strength increasing from the left to right. আমরা কি দেখতে পাবো যে NMR স্পেকট্রা শো লেফট টু রাইটের দিকে আমাদের ক্রমশ কি হচ্ছে, ইনক্রিজিং করে ফ্রম লেফট টু রাইট। ওকে, লেফট পার্ট ইজ কল দ্য ডাউনফিল অ্যান্ড রাইট পার্ট ইজ কল দ্য আপফিল। এই দুটো টার্মকে খুবই ইম্পর্টেন্ট দেবে, কারণ কেমিক্যাল শিফটের মধ্যে ম্যাক্সিমাম কেমিক্যাল শিফট যখন আমরা জানবো, তখন কেমিক্যাল শিফটের মধ্যে মেনলি আমাদেরকে ডাউনফিল আর আপফিল এই দুটো আমাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে। কারণ কি, কারণ ডাউনফিল মিনস লেফট সাইড, লেফট হ্যান্ড পার্ট, অ্যান্ড রাইট ফিল আপফিল মানে রাইট হ্যান্ড পার্ট। এবং নিউক্লিয়ার দ্যাট অ্যাবজর্ব অ্যান্ড আপফিল সাইড আর স্ট্রং শিল্ডেড, where nuclear that absorb on downfield side is weakly shielded। তাহলে আমাদের এখানে আরো দুটো টার্ম বেড়ে গেল, একটা হচ্ছে শিল্ডেড অর্থাৎ স্ট্রংলি শিল্ডেড, একটা হচ্ছে উইকলি শিল্ডেড। স্ট্রংলি শিল্ডেড কল্ড শিল্ডেড অ্যান্ড উইকলি শিল্ডেড কল দ্য ডিশিল্ডেড। তাহলে আমাদের দুটো টার্ম আরো বেড়ে গেল, সেটা হচ্ছে একটা শিল্ডেড আর একটা হচ্ছে ডিশিল্ডেড। A chart calibrate versus of reference point set to 0, and this set is 0 is tetramethyl silane অর্থাৎ TMS। তার যে পিকটা পাবো সেই পিকটাকে আমরা 0 পয়েন্ট হিসেবে ধরা হয়। আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে the electron surrounding a nucleus, the electron surrounding a nucleus affect the magnetic field sensed by the nucleus। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি না, আমরা বললাম যে রাইট হ্যান্ড সাইডটাকে আমরা আপ ফিল্ড বলবো অ্যান্ড লেফট হ্যান্ড সাইডটাকে আমরা ডাউন ফিল্ড বলবো। এবং কি হচ্ছে না, জিরো টু ফ্রিকোয়েন্সিটা ক্রমশ রাইট হ্যান্ড সাইড টু লেফট হ্যান্ড সাইডে বাড়বে। দ্যাট মিনস এনার্জি ইজ ফ্রম লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড কমবে, অর্থাৎ এনার্জি আমাদের লেফট হ্যান্ড সাইডে সব থেকে বেশি থাকবে, ফ্রিকোয়েন্সি বেশি বলে। তাহলে এদিকে এখানে দুটো আমি পয়েন্ট করে দিয়েছি, দিস ইজ দ্য শিল্ডেড নিউক্লিয়ার অ্যান্ড দিস ইজ দ্য ডিশিল্ডেড নিউক্লিয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি জেনারেলি ডাউন ফিল্ডের দিকে ডিশিল্ডেড নিউক্লিয়াস থাকে, আর আপ ফিল্ডের মধ্যে শিল্ডেড নিউক্লিয়াস থাকে। এখন হোয়াট ইজ দ্য ডিশিল্ডেড নিউক্লিয়াস অ্যান্ড হোয়াট ইজ দ্য শিল্ডেড নিউক্লিয়াস? দিস প্রোটন সেন্স এ লার্জ effective magnetic field, so come into resonance at a higher frequency। যদি কোনো একটা প্রোটন অ্যাটমসফিয়ার, কোনো একটা অ্যাটমসফিয়ার আছে দেখো, প্রোটন যে নিউক্লিয়াসের সেন্টারে আছে, সেই সেই নিউক্লিয়াসের মধ্যে যদি লার্জ ম্যাগনেটিক ফিল্ডে এফেক্ট হয়, সো কাম ইনটু দ্য রেজোনেন্স অফ দ্য হায়ার ফ্রিকোয়েন্সি, যদি অনেক বেশি হায়ার ফ্রিকোয়েন্সিতে যদি সেটা অ্যাক্টিভিটি তার এনার্জি পাওয়া যায়, মানে তার সিগন্যাল পাওয়া যায়, তাহলে সেই নিউক্লিয়াসটিকে আমরা ডিশিল্ডেড নিউক্লিয়াস বলবো। ডিশিল্ডেড মিনস হায়ার ফ্রিকোয়েন্সিতে অর্থাৎ হাই এনার্জিতে সেটা নিউক্লিয়াসটা ম্যাগনেটিক রেজোনেন্স হবে। আর লো শিল্ডেড মিনস অর্থাৎ শিল্ডেড নিউক্লিয়াস মিনস দিস প্রোটন সেন্স এ স্মলার এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ড
so come into resonance at a lower frequency, এবং লোয়ার ফ্রিকোয়েন্সিটি সেটা কি হবে না, লোয়ার ফ্রিকোয়েন্সিটি আমাদের ওটা লোয়ার ফ্রিকোয়েন্সিতে সেটা রেজোনেন্স হবে। তাহলে আমরা দুটো জিনিস টার্ম জানলাম, যদি লোয়ার ফ্রিকোয়েন্সিতে যদি রেজোনেন্স হয়, সো দিস নিউক্লিয়াস ইজ শিল্ডেড নিউক্লিয়াস and this shielded nucleus come in the upfield position, and when the resonance occur in the higher frequency and give the this is called the deshielded nuclear, and this deshielded nuclear come in the downfield position. আশা করছি বোঝা গেল। সো আমি আর একটা দিক দেখাচ্ছি যে shielded nuclear do not sense as large of magnetic field as deshielded nucleus do. deshielded nuclear যত তাড়াতাড়ি রেজোনেন্স হয়ে যাবে হাই ফ্রিকোয়েন্সিতে, আর শিল্ডেড নিউক্লিয়ার কিন্তু কম ফ্রিকোয়েন্সিতেই রেজোনেন্স হয়ে যাবে। সো অ্যাজ এ রেজাল্ট the energy difference between the alpha and beta spin state is a much lower in energy for shielded nuclei and resonate at a lower frequency. তুমি এখানে ছবিটা দেখে বুঝতে পারছো যে আমাদের এখানে দিস ইজ দ্য এনার্জি and this is the beta spin state and this is the alpha spin state. আমাদের দেখতে পাচ্ছ যে যত কম ফ্রিকোয়েন্সি আছে, অর্থাৎ অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড ইজ ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড টু লেফট হ্যান্ড সাইড। অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড যত রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে বাড়ছে, তখন আমরা দেখতে পাচ্ছি কি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে বাড়ছে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডটা যত বেশি হচ্ছে, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ 300 মেগাহার্টজে বেড়েছে, এটা 600 মেগাহার্টজে 14 কাছাকাছি পয়েন্ট যাচ্ছে, আর 300 মেগাহার্টজ 7 পয়েন্ট কাছাকাছি পয়েন্ট যাচ্ছে। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আলফা স্পিন স্টেট অ্যান্ড বিটা স্পিন স্টেট is occur in the shielded position because the resonance occur in the lower frequency. The deshielded nuclei have a is much higher energy difference between the alpha and beta state and these resonate at a much higher frequency, এবং আমরা সেই রেজোনেন্সটা অনেক মাচ লোয়ার ফ্রিকোয়েন্সিতে হবে। So nuclear value of the chemical shift, difference between the strength of the magnetic field at which the observed magnetic resonance and the field strength for resonance of a reference. Difference is very small but can be accurately measured, taken at a ratio to the total field and multiplied by 10 into the 6. So the shift is a parts per million. আমরা যে মেজারটা করে থাকি সেটাকে পার্টস পার মিলিয়নে করা হয়। The absorption normally occur downfield of TMS, so the left of the chart. আমরা জানি TMS টা 0 থেকে শুরু করা হয় and this is the downfield. এই downfield মতো that is the more shielded position. So what is TMS? Look at here. Rather than the measure the exact resonance position of a peak, we measure how far downfield it is shifted from TMS. অর্থাৎ আমরা কি করি না, এটা কোন জায়গায় এসেছে রেজোনেন্স পিকটা, সেইটা থেকে আমরা মেজার না করে আমরা মেজার করে থাকি যে স্ট্যান্ডার্ড রেফারেন্স ইউজ করছি টিএমএস, যেটাকে আমরা কেমিক্যাল শিফটে পার্টস পার মিলিয়নটাকে ধরা হয় 0 ডিগ্রি, সেই রেফারেন্স স্ট্যান্ডার্ডের রেসপেক্টে তার ডাউনফিল্ড থেকে কত দূরে সেই পিকটাকে পাওয়া গেছে, এইটাকে আমরা মেজার করি। সো হিয়ার ইজ লুক এট হিয়ার, rather than measure the exact resonance position of a peak, we measure how far downfield it is shifted from TMS. অর্থাৎ রেফারেন্স, this is the structure of the tetramethylsilane. This is the reference tetramethylsilane. Highly shielded proton appeared is upfield. Highly shielded proton appear in the upfield. অর্থাৎ here is the TMS in red color. The chemist originally thought no other compound would come at the higher field than the TMS. এমন TMS এর থেকে
এর থেকে আর কোনো কম্পাউন্ডই এত হাই পিকে তোমার মানে হাই পিক বলতে মানে আপফিল্ডে সব থেকে বড় হাই ইয়েতে হাই ফিল্ডে তোমার ওই টিএমএস ছাড়া দেবে না, এবং সেইটা থেকে আমরা যত নিচের দিকে যাব তত ডাউন ফিল্ডে দিকে যাব, সেই ডাউন ফিল্ডের শিফটটাকে আমরা হার্টসে কনভার্ট করি, দ্য শিফট ইন দ্য হার্ট, অ্যান্ড উই ক্যান মেজার ইট দ্য হোয়াট ইজ দ্য পজিশন অফ দ্য পিক ফ্রম দ্য টিএমএস। সো এই টিএমএস এর রেসপেক্টে কোন পজিশনে পিকটা আসে সেটিকে আমরা মেজার করি। তো টিএমএস is most commonly used as IS in মানে internal standard solution internal standard in NMR spectroscopy due to the following reason। কি কি কারণের জন্য আমরা TMS ইউজ করে থাকি? It is chemically inert and miscible with a large range of solvent, এবং ম্যাক্সিমাম রেঞ্জের সলভেন্টের ক্ষেত্রে মিসিবল হয়ে যায়। It is 12 proton are all magnetically equivalent। তুমি ভালো করে দেখো, this is the 12 hydrogen, all are the same environment, so all are the same environment, that means 12 হাইড্রোজেনের জন্য যে তুমি পিকটা পাবে অর্থাৎ ইন্ডিক্যাল ভ্যালু অনেক বেশি হবে। so that's why it is important to use in the internal standard in the NMR spectroscopy। Its proton are highly shielded and give a strong peak even small quantity। অর্থাৎ হাইলি শিল্ডেড হওয়ার জন্য প্রচুর পরিমাণে রেজোনেন্স মানে খুব সহজেই হাইলি শিল্ডেড, সো ইট ইজ লো ফ্রিকোয়েন্সিতে তোমার রেজোনেন্স করে যায় এবং খুব স্মল অ্যামাউন্ট দিলেই তার হাই লেভেলের পিক পাওয়া যায়। ইট ইজ লেস ইলেকট্রোনেগেটিভ দেন দ্য কার্বন, এবং এটা লেস ইলেকট্রোনেগেটিভ, অ্যান্ড ইট ইজ হাইলি ভোলাটাইল অ্যান্ড ক্যান বি ইজিলি রিমুভ ফ্রম দ্য বেস পিক, মানে রিমুভ টু গেট ব্যাক স্যাম্পল। এবং স্যাম্পলটাকে তোমাকে অনেক সময় কি হয় না, কোনো একটা কম্পাউন্ডে এনএমআর আমরা করতে দিই, কিন্তু স্যাম্পলটা কম থাকার জন্য যেখানে এনএমআর করতে দিই সেখানে আমরা স্যাম্পলটাকে রিফান্ড চাই, কারণ কি উইদাউট এনি চেঞ্জ অফ দ্য স্যাম্পল। তাহলে কি যদি এমন একটা মানে স্ট্যান্ডার্ড সলিউশন ইউজ করা হচ্ছে ইন্টারনাল স্ট্যান্ডার্ড, যেটা যদি ওটার সঙ্গে রিয়াকশন করে যেত, তাহলে আমরা অরিজিনাল যে কম্পাউন্ডটাকে আমরা এনএমআর স্টাডি করতে দিয়েছি সেটা আমরা ব্যাক করতে পারবো না। সো ইট ইজ হাইলি ভোলাটাইল, সো ইট ক্যান বি ইজিলি রিমুভ টু গেট ব্যাক দ্য স্যাম্পল। আমরা স্যাম্পলটাকে সহজে পাওয়ার জন্য টিএমএস ইজ এ গুড ইন্টারনাল স্ট্যান্ডার্ড। সো এই সমস্ত প্রপার্টিগুলো থাকার জন্য টিএমএস হচ্ছে খুবই ভালো একটা ইন্টারনাল আমাদের ইন্টারনাল স্ট্যান্ডার্ড। সো হোয়াট ইজ দ্য মেজারমেন্ট, হোয়াট ইজ দ্য ফলোয়িং ওয়ে? This is the chemical shift in the following way. The chemical shift is delta. So this is the shift in hertz, and the spectrometer frequency in the megahertz equal to ppm, that means parts per million. This division give a number independent of the instrument use। আমরা যে এখানে কি করি, আমরা ডেল্টাটা ক্যালকুলেশন করে থাকি যে যতটা শিফট হচ্ছে, যতটা শিফট আমরা পরবর্তীকালে আমরা অরিজিনাল স্পেক্ট্রা দেখব, তখন আমরা বুঝতে পারবো যে কিভাবে আমরা এটাকে শিফটটাকে ধরছি। তো শিফট ইন এ হার্জ ডিভাইডেড বাই স্পেক্ট্রোমিটার ফ্রিকোয়েন্সি, দ্যাট মিনস প্রত্যেকটা স্পেক্ট্রোমিটারে, অর্থাৎ যে যন্ত্রতে আমরা এনএমআর করি প্রত্যেকটা একটা মেগাহার্জের যন্ত্র থাকে, যেমন 60 মেগাহার্জ মেশিন, 100 মেগাহার্জ মেশিন। সো আমি তোমাদেরকে আমার রিসেন্ট একটা পেপার হয়েছে, যে পেপারটা হচ্ছে এই 2020 সালে আমি পেপারটা করেছিলাম, একটা রিভিউ ওয়ার্ক। সো হাউ টু আইডেন্টিফাই এ various type of flavonoid compound। As you know that in flavonoid compound is a lot of antioxidant property, it may be present in the tea or in every fruits and vegetables also। So flavonoid is nowadays we are required in our daily food। So how to identify the different type of flavonoid? By using the NMR technique, we have implies this NMR technique, and we published a new paper in 2020 in Bentham Science publication। So here I give you in letter, তোমাকে পেপারটা দেখাবো।
তুমি দেখতে পাবে বিভিন্ন যে এনএমআর ডাটাগুলো করেছে, বিভিন্ন লোকে করেছে কাজগুলো। তো সেই কাজগুলো দেখবে বিভিন্ন ধরনের মেশিন ব্যবহার করেছে, তাদের কিন্তু ফ্রিকোয়েন্সি অর্থাৎ স্পেকট্রোমিটার ফ্রিকোয়েন্সি ইন মেগাহার্জ ইজ দ্য ডিফারেন্ট। তো এই যে আমি বলতে চাইছি যে আমরা ডেল্টাটা বার করব দ্য কেমিক্যাল শিফট। সো কোন মেশিনে করা হচ্ছে, কোন মেগাহার্জ যে মেশিনে করা হচ্ছে, সেই মেগাহার্জ মেশিনের সেই ভ্যালুটা দিয়ে আমাদের ভাগ করতে হবে। অ্যান্ড ইফ উই গেট দ্য value, this is called the delta value, that is such delta ppm. Okay, so what is the shielded and what is the deshielded in term of the spinning system or in a magnetic field? So if the induced magnetic field, if the induced, that means v0, if the induced magnetic field oppose the applied magnetic field, then the nuclei in a molecule exert an external force which seal the nucleus from the influence of the applied magnetic field, and the proton is said to be shielded. বোঝা গেল আমি কি বললাম? আমি আবার বলছি, if the induced magnetic field oppose the aligned field, এদিকে লক্ষ্য করো, this is the aligned field and this is the magnetic field, likewise এইভাবে ঘুরছে, সেটাকে যদি অপোজ করে, দেখো এইদিকে যাচ্ছে, এইদিকে ইয়ে করছে, এবং দেখো এই দুটোকে কিন্তু অপোজ করে এর মিডিলের মধ্যে দিয়ে থেকে যাচ্ছে। সো ইট ইজ অপোজড apply field and the nucleus in the molecule exert an external field which seal the nucleus, from the influence of the applied field, and the proton is said to be shielded. If the induced field reinforces the applied field, the proton feel a higher field strength, and thus such a proton is said to be deshielded. Look at here. In the case of the shielded effect, this is the magnetic field itself and this is the applied field. The hydrogen and X is not opposed, it is opposed, এরা কিন্তু একে অপরের মধ্যে ফিল্ডে নেই। বাট ইন দ্য কেস অফ দ্য যে হাইড্রোজেন এবং এক্স, সাপোজ এই এক্সটা কিন্তু আছে দেখো একটা অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডে, এবং এই যে হাইড্রোজেনটা পুরো শিল্ডেড হয়ে আছে উইথ আনাদার ফিল্ড, and this is the applied field, the proton feel a higher field strength and it is induced field, range force induced field এর মধ্যে ঢুকে আছে, so that's why it is shielded effect and as a deshielded effect. and এখানে দেখো পুরোটাই কিন্তু এই এফেক্ট, মানে পুরো ঝড়টা এর মধ্যে যাচ্ছে। তুমি যদি এটা ঝড়ের সঙ্গে তুলনা করো, এই যে আনফান ঝড় গেল তার মধ্যে সঙ্গে তুলনা করো, তাহলে দেখো পুরো ঝড়ের যেদিকে বেগটা আছে সেই বেগের মধ্যে পুরো হাইড্রোজেন এবং এক্স দুটোই পড়ছে, অর্থাৎ প্রোটনটা তার মধ্যেই পড়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই দিস ইজ শিল্ডেড এফেক্ট। আর এখানে দেখো হাইড্রোজেনটা এমন একটা রিজনে আছে যে রিজনের মধ্যে কিন্তু কোনো ফিল্ডটা কাজ করছে না, কোনো ফিল্ডটা এফেক্টেড হচ্ছে না, দ্যাটস ওয়াই দিস ইজ দ্য ডিশিল্ডেড ফিল্ড, ডিশিল্ডেড এফেক্ট। আমি আরো পরবর্তীকালে ডিশিল্ডেড এবং শিল্ডেড এফেক্ট আরো ভালো করে বুঝিয়ে দেবো মলিকুল ধরে ধরে। হ্যাঁ ঠিক আছে, আপাতত এটা ম্যাগনেটিক ফিল্ড। সো আমাদের এই আমরা আজকে এখানে শেষ করব। আমরা কেমিক্যাল শিফট, আমরা অর্থাৎ কেমিক্যাল শিফট মানে বুঝতে পারলাম যে টিএমএস যে রেফারেন্স স্ট্যান্ডার্ড নিচ্ছি, সেই রেফারেন্স স্ট্যান্ডার্ডের রেসপেক্টে ডাউন ফিল্ডের দিকে যতটা সরে গিয়ে রেজোনেন্স কোনো একটা নিউক্লিয়াস দেখাবে, সেই রেজোনেন্সের পিকটাকেই আমরা কেমিক্যাল শিফট বলছি। এবং আপফিল্ড টু ডাউনফিল্ডের দিকে গেলে পরে দিস ইজ দ্য কল দ্য রেজোনেন্স শিফট কেমিক্যাল শিফট। এবং কেমিক্যাল শিফটটা ডিপেন্ড করে মলিকুলটা কতটা শিল্ডেড বা ডিশিল্ডেড আছে। যত বেশি ডিশিল্ডেড হবে তাদের কেমিক্যাল শিফটটা তত বেশি রেফারেন্স স্ট্যান্ডার্ড থেকে দূরে সরে যাবে। আর যেটা কম শিল্ডেড হবে সেটা আমরা অর্থাৎ শিল্ডেড হবে সেটা কিন্তু রেফারেন্স স্ট্যান্ডার্ডের কাছাকাছি থাকবে। অর্থাৎ শিল্ডেড মিনস যে দেখতেই পেলাম সেটা অ্যাপ্লাইড ফিল্ডের মধ্যে দিকে যাচ্ছে না, অর্থাৎ সেটাকে আলাদা করে ফোর্স দিয়ে তাকে রেজোনেন্সে আনার দরকার পড়ছে না। বাট ইন দ্য ডিশিল্ডেড কেস আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেটিক অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড মধ্যে যে প্রোটনটা যেখানে থাকছে সেখানের মধ্যে এফেক্টেড হচ্ছে না, তাকে রেনফোর্স অর্থাৎ তাকে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডকে বাড়িয়ে তাকে হায়ার এনার্জিতে নিয়ে গিয়ে রেজোনেন্সে নিয়ে আসা হচ্ছে। সো সেই রেজোনেন্সে নিয়ে আসার পর তার মধ্যে থেকে যে এফেক্টটা পাওয়া যাবে
যে রিবন ব্যাগটা পাওয়া যাবে সেটাকে আমরা পাবো। এবার দেখতে পাচ্ছ যেহেতু মলিকুলটা কতটা সিলডেড এবং কতটা ডিসিলডেড হচ্ছে তার উপর কেমিক্যাল শিফটটা নির্ভর করছে। সুতরাং ডেফিনেটলি দ্য ইন্টারমলিকুলার ফ্যাক্টর, দ্যাট মিনস ইন্ডাকটিভ ইফেক্ট, ভ্যান্ডার ওয়াল ইফেক্ট, তারপরে অ্যানোসোট্রপিক এফেক্ট, তারপরে কি দেখতে পাবে হাইপার কনজুগেশন, হাইড্রোজেন বন্ডিং, টেম্পারেচার, অ্যান্ড অলসো দ্য সলভেন্ট, all are the affect the chemical shift. That means it all the affect the shielded and dishielded property of a molecule. So আমরা পরবর্তীকালে নেক্সট ক্লাসে আমরা ফ্যাক্টর, হুইচ ফ্যাক্টর ইনফ্লুয়েন্স দ্য কেমিক্যাল শিফট, অ্যান্ড তারপরে আমরা কেমিক্যাল শিফটের আমরা মলিকুল ধরে ধরে কীভাবে কেমিক্যাল শিফটটা আইডেন্টিফাই করছি এবং নেক্সট দিনে আমরা ইন্টিজার এবং স্প্লিটিং প্যাটার্নগুলো দেখে নেব। তারপরে আমরা পরের ক্লাসে আমরা বিভিন্ন রকম স্পেকট্রা, অরিজিনাল স্পেকট্রা এবং আরও কিছু কম্পাউন্ড ধরে ধরে আমরা পার্ট ধরে ধরে ইন ইন in the knowledge of this previous class we identify or determine the or evaluate the structure of a particular compound. Okay, আমি না স্যার ঠিক আছে পরে দেখবো স্যার এটা পরে স্যার সিল্ডিংটা আরেকবার ভালো করে বলবেন স্যার। হ্যাঁ সিল্ডিংটা আরেকবার ভালো করে বলবেন স্যার। সিল্ডিংটা, হ্যাঁ সিল্ডিংটা আরেকবার ভালো করে বলে দেবো। তোমরা প্রথমেই নিশ্চয়ই মানে এবার বইটা একটু পড়লেই বুঝতে পারবে যে নিউক্লিয়াস স্পিন না হলে পরে আমরা এনামক স্টাডি করতে পারবো না, আর নিউক্লিয়াস স্পিন তাদের মধ্যে হলে পরে কিভাবে হবে, ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে কি রিলেশন এবং রেডিও অ্যাক্টিভিটি থেকে ম্যাগনেটিক ফিল্ড বেশি দিলে পরে তার আউটকামটা কি পাবো। উই ক্যান প্লট হিয়ার জাস্ট অনলি দ্য আউটকাম অফ দিস রিয়াকশন। আমরা রিয়াকশনের যে আউটকামটা পাচ্ছি, মানে যে ফিল্ডের ফলে যে রেজোনেন্সের যে আউটকামটা পাচ্ছি ওটাই আমরা রেকর্ড করি, বুঝতে পারলে তো? অ্যাপ্লাইড ফিল্ড আর সো এনএমআর একটা গুড টেকনিক। তোমাকে আমি আমাদের একটা পেপারটা দেখাচ্ছি, বুঝছো? দেখতে পাচ্ছি। So nuclear magnetic resonance spectroscopy behavior of some active natural flavonoid. এটা 2020 সালে থেকে বেরিয়েছে, মিনি রিভিউ অন অর্গানিক ইন অর্গানিক কেমিস্ট্রি, বেন্টন সাইজ পাবলিকেশন, অ্যান্ড দেখতে পাচ্ছ রিসেন্ট পেপার 2020 সালে। এখানে এটা দেখতে পাচ্ছ কত রকমের এনএমআর, এই যে এনএমআর এটা দেখতে পাচ্ছ, এটা করা হয়েছে দেখো কি 60 মেগাহার্জ 600 মেগাহার্জ 600 মেগাহার্জ ইনস্ট্রুমেন্টের এন্ড টিএমএস রেফারেন্স স্ট্যান্ডার্ড ব্যবহার করেছে, তার এই চিপগুলো দেওয়া হয়েছে এখানে। 13C করা হয়েছে 150 মেগাহার্জ। 150 মেগাহার্জ এই কম্পাউন্ডের জন্য করেছে অ্যাসিটোন T6 অ্যাজ এ সলভেন্ট এন্ড 600 মেগাহার্জ। সলভেন্টটা চেঞ্জ করেছে সলভেন্টটা চেঞ্জ করেছে। তো এখানে যেমন করেছে দেখো 400 মেগাহার্জ, দেখতে পাচ্ছ 13C-টাও করেছে 400 মেগাহার্জ। সো এইগুলোকে ইন্টারপ্রিটেশন করে আমরা টোটালটা কিভাবে একটা মলিকুলকে কিভাবে তুমি আইডেন্টিফাই করবে তার ডিটেলস এখানে লেখা আছে। এইভাবে